বিএনপির রাজনৈতিক পাতায় যখন ঘন কুয়াশা নেমে এসেছে, তখন ঠিক উল্টো সুরে এগোচ্ছে জামাত ইসলামী। দেশের ভেতরে তো বটেই, আন্তর্জাতিক পরিমণ্ডলেও দলটি পাচ্ছে অস্বাভাবিক গ্রহণযোগ্যতা। যেসব পশ্চিমা রাষ্ট্র আগে জামাত শব্দটা শুনতেই চায়নি, তারাই এখন নিয়মিত দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছে, আমন্ত্রণ পাঠাচ্ছে, ডায়ালগে বসছে। আজ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নিজ উদ্যোগে নিজ কার্যালয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানালেন। উপস্থিত ছিলেন আরও 8টি গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ কূটনীতিকরা। বৈঠক শেষে জামাত আমির সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। তিনি জানান, ইইউ সহ প্রতিনিধিরা জানতে চেয়েছেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনার রূপরেখা কেমন হবে, নীতি আদর্শ কি হবে এবং সব দলকে সঙ্গে নিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। প্রশ্ন হলো, ওরা কি ধরেই নিয়েছে যে জামাত ভবিষ্যতে সরকার না হলে এমন সরাসরি গভর্নেন্স প্ল্যান জানতে চাওয়ার কারণ কি? আসলে পশ্চিমারা দেশের রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতা খুব আগে থেকেই বুঝে ফেলে। তাদের কাছে থাকে গোয়েন্দা রিপোর্ট, জনগণের মোট সম্ভাব্য ক্ষমতার সমীকরণ। তাই সম্ভাব্য ভবিষ্যৎ সরকার প্রধান বা শক্তিশালী রাজনৈতিক শক্তির সঙ্গে আগেভাগেই সম্পর্ক গড়ে ফেলা তাদের রাজনৈতিক কৌশল। তাদের অন্যতম কারণ ভূ রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ। রপ্তানির বড় অংশ ইউরোপেই যায়, দেশের বৈদেশিক মুদ্রার বড় উৎসও এই মহাদেশ। সুতরাং সরকার প্রধানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা তাদের জন্য অত্যন্ত জরুরি। আর এই জায়গায় আমিরে জামাত যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যিই ব্যতিক্রমী। এই আলোচনায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্ধারিত সময়েই নির্বাচন হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসে। জামাত আমির স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন পিছিয়ে দেওয়ার যে কোনো অপচেষ্টা তারা বরদাস্ত করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হতে হবে। একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ব্রুনাইয়ের হাই কমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে। সকালে বসুন্ধরায় আমিরে জামাতের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার রোজাইমি আবদুল্লাহ। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে 24-এর গণবিপ্লব এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামাতের ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। জামাতের আন্তর্জাতিক নেটওয়ার্ক এত শক্তিশালী কেন জানেন? কারণ সাবেক ছাত্র শিবিরের সদস্যরা বিশ্বের প্রায় প্রতিটি দেশে বিস্তৃত। উচ্চশিক্ষা, গবেষণা, চাকরি, ব্যবসা সবখানেই তাদের উপস্থিতি আছে। ইউরোপ, আমেরিকা, তুরস্ক, লন্ডন, মধ্যপ্রাচ্য যে দেশেই পা রাখবেন সেখানেই জামাত শিবিরের সক্রিয় সদস্য খুঁজে পাবেন। এই নেটওয়ার্ক নিয়েই 2019 সালে প্রথম আলোতে হাসান ফেরদৌস একটি নেগেটিভ কাভারেজ দেন। প্রতিবেদনে দেখানো হয় মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস, চাক ফ্লেইসম্যান ও র্যান্ডি ওয়েবার স্টেট ডিপার্টমেন্টের রাষ্ট্রদূত নেথান সেলসকে চিঠি লিখে সতর্ক করেন। আমি আজ আপনাদের কাছে এই চিঠি লিখছি এমন একটি বিষয়ে যা দক্ষিণ এশিয়ায় আমাদের মিত্র দেশগুলো, বিশেষ করে ভারত ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমি লিখছি জামাত ইসলামী ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন বেনামি গ্রুপগুলো যে হুমকির কারণ হয়ে উঠেছে সে বিষয়ে। তাদের মূল উদ্বেগ ছিল জামাতের কার্যক্রম শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রেও রয়েছে একাধিক সক্রিয় প্রক্সি গ্রুপ যারা রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দিচ্ছে এবং অর্থ সংগ্রহ করছে। উদাহরণ হিসেবে তারা দুই সংস্থার কথা উল্লেখ করেন, হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট এবং ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, যা সংক্ষেপে ইকোনা। ইকোনার নিউ ইয়র্ক শাখায় বহু বাংলাদেশি রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। 2013 সালে টাইমস স্কয়ারে হাজারো মানুষের বিক্ষোভ, যা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির প্রতিবাদে হয়েছিল, সেটির অন্যতম আয়োজক ছিল ইকোনা। দৈনিক সংগ্রাম লিখেছিল নাঈম বেগের কথা, যিনি বলেছিলেন এই রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছে। সেই গণরোষ সামলাতে বাংলাদেশ সরকার গণহত্যা শুরু করেছে। আরেকটি সংগঠন মুনা, এটিও ইকোনার সহযোগী। তাদের প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান সে সময় বলেছিলেন, তৌহিদি জনতার রুদ্ররোষ সামাল দিতে বাংলাদেশ সরকার প্রায় 1 লাখ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে। এবং আরও বলেন, 71-এর সংগঠিত অপরাধের দায়ভার এখনকার কারো ওপর চাপানো যাবে না, সব দায়িত্ব তাদের যারা 1971-এ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। 3 কংগ্রেসম্যান লিখেছিলেন, এই দুটি সংস্থা জামাতের সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক শাখা এবং তাদের বিস্তার থেকে বোঝা যায় দক্ষিণ এশিয়া ছাড়িয়ে তারা এখন আমেরিকা ও ইউরোপেও তাদের প্রভাব বাড়াচ্ছে। তারা সুপারিশ করেছিলেন, জামাতের কর্মকাণ্ড যেহেতু গ্লোবাল, তাই প্রতিরোধ হতে হবে গ্লোবাল। ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপ সবার সমন্বিত উদ্যোগ দরকার।
অথচ সেই ইউরোপ আমেরিকায় আজ জামাতের নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে। হাসান ফেরদাউস শেষে লিখেছেন, জামাত একটি মতবাদ, তাদের বিরুদ্ধে লড়াই শুধু একটি সংগঠন ও হাতে গোনা কয়েকজন নেতার বিরুদ্ধে হতে পারে না। এর জন্য দরকার সেই মতবাদের বিরুদ্ধে লড়াই, দরকার একটি পাল্টা মতবাদ যা মানবিকতার শক্তিতে মৌলবাদের বিরুদ্ধে বর্ম হয়ে উঠবে। এই কাজ আমরা সম্ভবত যথাযথভাবে করে উঠতে পারছি না, মানে হতাশাও আছে। প্রথম আলো শত সমালোচনা করলেও তারা একটা বিষয় স্বীকার করতে বাধ্য হয়েছে, জামাতের সংগঠন শক্তি ও আন্তর্জাতিক নেটওয়ার্ক আজ পৃথিবীর বহু দেশে ছড়িয়ে আছে। যাকে তারা শুধু পাকিস্তান প্রেমী বলে অপবাদ দেয়, আসলে তাদের শিকড় আরও গভীরে। বাংলাদেশের এমন একটি দলই দরকার যারা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পৃক্ত থেকে অর্থনীতি, রপ্তানি, কর্মসংস্থান সবখানেই নতুন সুযোগ তৈরি করবে, আর ভারতকে মোকাবেলায় শক্ত মানসিক, সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি রাখবে। তাই ভারত বিরোধী সব পক্ষই আসলে চায় আগামীতে জামাত ক্ষমতায় আসুক। সবকিছুর হিসাব মেলাতে বসলে পাওয়া যায়, বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর বাড়ি হবে সিলেটে। তিনি হবেন একজন ডাক্তার, বিসিএস ক্যাডার ছিলেন। ফর্সাবর্ণ, নামের শেষে হবে রহমান। রাজনৈতিক কারণে সরকারি চাকরি থেকে দূরত্বে আছেন। বুঝতে পারছেন ডক্টর শফিকুর রহমান। সত্যিকার রাষ্ট্রনায়ককে চিনতে হলে তার রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা দেখলেই বোঝা যায় জামাত বুঝে গেছে এককভাবে ক্ষমতায় গেলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে ব্যাপক চাপ তৈরি হবে। তাই তারা ইনক্লুসিভ বা ন্যাশনাল গভর্নমেন্ট গঠন করার পরিকল্পনা করেছে। আজকের বৈঠকে আমিরে জামাত নিজেই সেটি ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন। জুলাইয়ের পর সেটি দেশের যুব সমাজ আশা করেছিল। সেই সম্ভাবনায় আবার ফিরে আসছে জামাতে ইসলামীকে কেন্দ্র করে। দর্শক, আপনারা কি ভাবছেন? জামাতের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? কমেন্টে জানান। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।